প্রিয় সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা নাম্বার সিস্টেম পড়েছিলাম। নাম্বার সিস্টেমের অ্যাকচুয়ালি কি কি পার্ট আমরা পড়েছিলাম সেটা দেখাবো। প্রথমে এই নাম্বার সিস্টেমের আমরা প্রথম যে ক্লাসিফিকেশন করেছিলাম, যে টপিক হচ্ছে নাম্বার সিস্টেম, ওরই সাব টপিক প্রথম আমরা করিয়েছিলাম ক্লাসিফিকেশন অফ নাম্বার, মানে নাম্বারের শ্রেণী বিভাগ। তারপরে ইউনিট ডিজিট, তারপরে করেছিলাম ফ্যাক্টর মানে উৎপাদক। আজকে আমরা শুরু করব ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটি কি জিনিস আমরা ভালোভাবে বুঝবো। এই চ্যাপ্টার যে আছে, এই চ্যাপ্টারতে অনেক কারো প্রচুর প্রবলেম থাকে, বুঝতে পারে না ঠিকঠাক। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে না আমার এই ক্লাস দেখার পর কোনো ডাউট থাকবে, সেটা ক্লাস করলেই বুঝতে পারবা। আচ্ছা, ডিভিজিবিলিটি কি জিনিস এর আগে আমাদের জানা উচিত যে ভাগ কি জিনিস। আমরা ছোটবেলায় পড়েছিলাম কি ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ওই জিনিসটা কি জিনিস আমাকে বুঝতে হবে। আমি ধরে নিলাম এ একটা ইন্টিজার ধরলাম আর বি একটা ইন্টিজার ধরলাম। কিরকম? যেটা ধরলাম গ্রেটার দ্যান 0, মানে বি এর ভ্যালু ধরে নিলাম পজিটিভ। বুঝা গেল? এ একটা ইন্টিজার, যে কোনো হতে পারে। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা, কিন্তু বি পজিটিভ ধরলাম। ধরে নিলাম আমি ভাগ করছি এ কে বি দ্বারা। তাহলে ভাগটা কিরকম হতে পারে? এরকম তো করেছি ছোটবেলায়, ঠিক না? এ কে বি ভাগ করছে মানে এরকম, তো এরকমই হয়। ধরে নিলাম আমি ভাগ ফল পেলাম কিউ। হ্যাঁ, তাহলে কি হবে? বি কিউ, ঠিক না? বি কিউ হচ্ছে, আচ্ছা বিয়োগ করে যদি দেখা গেল আর আসছে, এরকমই তো হয়। কারো যদি বুঝতে প্রবলেম হয়, ঠিক আছে, আমি ধরে নিলাম 4 5 ভাগ করছে, তাহলে 4 1 4, তাহলে 1 আসছে। এটাই ধরে নিতে পারি আমরা আর, আর এটাই ধরে নিতে পারি আমরা পি, সরি কিউ। কিউ মানে হচ্ছে কোশ্চেন্ট, ভাগ ফলের ইংলিশ টার্মের শর্ট টার্ম। কোশ্চেন্টের কিউ ডিনোট করছে। আর মানে রিমাইন্ডার, ভাগ ফল বা শেষ ফল। আর এটা হচ্ছে কি ডিভিডেন্ড বলা হয়, মানে ভাজ্য। এটাকে ডিভিডেন্ড বলা হয়, আর এটা হচ্ছে কি ডিভাইজার, ভাজক। মানে নিচেরটাকে বলা হয় ডিভাইজার, আর এটাকে ডিভিডেন্ড মানে ভাজ্য। এবার কথা হচ্ছে আমি ধরে নিলাম এ একটা যে কোনো পূর্ণ সংখ্যা, বি কিরকম, যে ধনাত্মক পূর্ণ সংখ্যা। বি নেগেটিভ হবে না, আর কি বি 0 হবে না। কারণ আমরা জানি, ছোটবেলায় পড়ে এসেছি যে বি 0 হয়ে গেলে সেটা আনডিফাইন্ড হয়। তো সবাই জানে, ছোটবেলা থেকে পড়ে এসেছি নিচে 0 থাকলে আনডিফাইন্ড হয়। এই জন্য আমরা এটা কি করলাম, বিটাকে গ্রেটার দ্যান 0 ধরলাম। তাহলে ধরে নিলাম কি বি এ কে ভাগ করছে, তার মানে আমি ধরে নিলাম ভাগফল কিউ পেলাম। তাহলে কি আসবে? এটার সঙ্গে এটা গুণ করে তারপরে এটা বিয়োগ হবে, ঠিক না? যেমন 4 1 4ই তো বিয়োগ হচ্ছে, 4 1 4ই বিয়োগ হচ্ছে, তাহলে 1 নামছে। তাহলে একটা কি হচ্ছে ওর ভাগশেষ, আর এটা হচ্ছে কি ভাগফল, আর এটা হচ্ছে কি ভাজক, আর এটা হচ্ছে ডিভিডেন্ড মানে ভাজ্য। বাস, এটা হলো কথা। এবার কথা হচ্ছে আরটা কিরকম টাইপের বিহেভিয়ার হতে পারে। আর এর বিহেভিয়ার আমাকে দেখতে হবে যে আর এর বিহেভিয়ার কিরকম হতে পারে। এরকম হতে পারে কি, আর এর মান অবশ্যই 0 লেস দ্যান আর ইকুয়াল টু আর, লেস দ্যান, প্রপার লেস দ্যান হবে, এখানে লেস দ্যান অর ইকুয়াল টু হবে না। কার থেকে ছোট হবে? সেটা যেটা ভাগ করছে, ঠিক না? বি এর থেকেই ছোট হতো, বি এর থেকে ছোট হবে। 0 লেস দ্যান ইকুয়াল টু আর, লেস দ্যান বি। কারো কোশ্চেন? আচ্ছা, এর যদি আমি ভ্যালু 4 এর থেকে বড় হয়ে যায়, তার মানে ভাগ ভুল আমাদের, ঠিক না? যদি আমি ভাগ করছি, ধরা গেল আমি 2 দিয়ে 8 কে ভাগ করছি, তাহলে কেউ দেখা গেল 3 দুগুণে 6 নিল, ঠিক আছে? তাহলে 2 চলে আসলো। তো আমি কি বললাম, আর এর ভ্যালুটা হয় 0 হয়ে যাবে বা 0 থেকে বড় হবে, কিন্তু ফের এর থেকে ছোট হবে, বি এর থেকে ছোট হবে, ঠিক না? কিন্তু এখানে কি বি এর থেকে ছোট আছে? না, তাহলে এই ভাগটা ভুল। তাহলে আর এর যেটা বৈশিষ্ট্য বা ধর্মাবলী, কিরকম বিহেভিয়ার, ওর বিহেভিয়ার এরকম যে আর এর ভ্যালু হয় 0 হবে। যদি 0 হয়ে যায়, আমরা তো বলেছিলাম ওটা ফ্যাক্টর হয়ে গেল। কাউকে দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ নাই থাকে, তাহলে তো উৎপাদক হয়ে গেল, ঠিক না? আমি দেখে নিলাম এ কে বি ভাগ করছে আর কোনো ভাগশেষ থাকছে না। উদাহরণস্বরূপ আমি নিলাম 4/2, ঠিক না? এখানে যদি ভাগ করা হয় তাহলে কত হবে? 2 দুগুণ 4, তাহলে 0 আসছে ভাগশেষ। যখন ভাগশেষ 0, তখনই তো আমি বলতে পারছি কি 4 এর উৎপাদক 2। 2 হচ্ছে 4 এর একটা ফ্যাক্টর। বুঝা গেল? তার মানে আমরা বুঝে গেলাম যদি ভাগ করতে পেরে যাই, তাহলে সেটা কি হলো? ওর উৎপাদক। এই চ্যাপ্টারে আমরা পড়বো কি উৎপাদক নিয়ে আলোচনা করব। কোন সংখ্যা থাকবে ওর, ও কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। দেখা গেল কোন সংখ্যা আছে, সেটা 15 দ্বারা বিভাজ্য কিনা, বা সেটা 7 দ্বারা বিভাজ্য কিনা, এগুলো পড়বো। এবার যদি ভাগশেষ থাকে, ওর জন্য আলাদা একটা চ্যাপ্টার আছে, সেটা কি রিমাইন্ডার চ্যাপ্টার। এর পরের টপিক আমরা রিমাইন্ডার পড়বো, মানে ভাগশেষ, কি কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হতে পারে, এর পরের চ্যাপ্টারে পড়বো।
তাহলে কেস আমি এটুকু বললাম যে ভাগশেষ যেটা হবে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঋণাত্মক তো হবে না, কারণ 0 বা 0 থেকে বড় আছে, কিন্তু যাকে দিয়ে ভাগ করছি তার থেকে ছোট হতে হবে, না হলে ভাগ ভুল হয়ে যাবে। বোঝা গেল? এবার কারো কোশ্চেন কি, না স্যার আপনি এটাকে ইন্টিজার ধরলেন, তাহলে আপনি -4 কে 2 দিয়ে ভাগ করে দেখান, -4 কে 2 দিয়ে ভাগ করে দেখান, হবে তো? কারণ এটা ইন্টিজার, যে কোনো ভ্যালু হতে পারে, নেগেটিভ পজিটিভ যে কোনো হতে পারে, 0 হতে পারে, কোনো ফ্যাক্টর পড়ে না, কিন্তু এটা আমরা পজিটিভ নিয়ে কাজ করব। তাহলে কিভাবে করব দেখি, ভাগ কে পারছে, ছোটবেলায় যে ভাগ করেছি। প্রথম কত দিয়ে যাব? ভাগের নিয়ম কি কি এমন একটা এখানে সংখ্যা নিব যেটা এটার সঙ্গে এটা গুণ করলে হয় এর সমান হবে বা ওর থেকে ছোট হবে। ওর থেকে যদি বড় হয়ে যায় তাহলে তো হচ্ছে না, হবে কি, দেখা গেল আমি এখানে যদি 5 দ্বিগুণ নিয়ে নি 10 হবে, ঠিক না? তাহলে কত নিব? যদি 1 নি তাহলে 2, তাহলে -4 থেকে 2 বড় হবে না, -4 থেকে 2 বড়, তাহলে হচ্ছে না। এমন একটা সংখ্যা নিব যাতে ওটার সঙ্গে ওটা গুণ করলে ওর থেকে ছোট হয়, ওর থেকে ছোট হয়। কত হবে? হ্যাঁ, আচ্ছা -1 নিলাম, -1 যদি নিয়ে নি তাহলে কত হচ্ছে? -2। তো -2 তো -4 থেকে বড়, ঠিক না? -2 -4 থেকে, তাহলে এটা আমরা ভুল করে দিলাম, এটা হবে না। তাহলে কত নিব? -2, তাহলে -2 × 4 মিলে গেল। আমি কি বললাম, এমন একটা সংখ্যা নিব যে পজিটিভ হোক আর নেগেটিভ হোক, ফ্যাক্টর পড়ে না, কি এটার সঙ্গে এটা গুণ করলে হয় ওর সমান হবে বা ওর থেকে ছোট হবে। ওর থেকে তো ছোট আমরা খুঁজে পেলাম না, -4 থেকে ছোট তো আসা সম্ভবই হচ্ছে না, ঠিক না? এবার কারো কোশ্চেন কি, স্যার আমি যদি 3 নিয়ে নিই তাহলে -6 চলে আসছে, হ্যাঁ ওটা নিব না, কারণ -2 দিয়ে চলে আসছে, কিন্তু ওর সমান তো পেয়ে যাচ্ছি আমরা, না পেলে করতাম, না পেলে করতাম। তাহলে যদি বাই চান্স, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর, যদি বাই চান্স এখানে দেওয়া থাকতো, ধরে নিলাম 7 দেওয়া আছে, ঠিক না? তাহলে কত দিয়ে যেতাম বল, কত দিয়ে যেতাম? -3 দিয়ে গেলে -6, তো -6 তো -7 থেকে বড় হবে না, তাহলে কত দিয়ে যেতে হবে? পূর্ণ সংখ্যা নিতে হবে, এখানে পূর্ণ সংখ্যা হবে। তাহলে মাইনাস, যদি 3 দিয়ে হচ্ছে না তাহলে -4 নিব, তাহলে -4, তাহলে কত হচ্ছে? -8। আর আমরা জানি এখানে যেটা হয় ওটা আবার নেগেটিভ করে দিতে হয়, ঠিক না? সংখ্যা যা নেগেটিভই তো হয়, বিয়োগই তো হয়, তাহলে -7 আর মাইনাসে মাইনাসে প্লাস, এটা যদি -4 দিয়ে যদি করি তাহলে মাইনাস কত আসছে? 8। এবার আমরা জানি ওটা থেকে এটা বিয়োগ করতে হয়, কিন্তু বিয়োগ করতে গিয়ে আমরা দেখছি পজিটিভ হয়ে যাচ্ছে, মানে -7 + 8, তাহলে কত আসছে? তাহলে কত আসছে? 1। তাহলে 1 হচ্ছে ওর কি ভাগশেষ, আর ভাগফল কত আসছে? -4। বুঝা গেল? তার মানে কি, যতই যা কেস হয়ে যাক না কেন, ভাগশেষ কখনোই ঋণাত্মক হবে না। এটা বুঝতে পারলাম, ভাগশেষ কখনো ঋণাত্মক হবে না, এটা মাথায় রাখতে হবে। কখন হবে না? যদি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করি। কেউ যদি বলে কি, না স্যার আমি বীজগাণিতিক সংখ্যামালা নিয়ে করব, কি x² + 4x + 2 কে x + 2 দিয়ে ভাগ করব, ওগুলো আমাদের সিলেবাসে নাই, আমরা ওগুলোতে যাব না, ওগুলো পলিনোমিয়ালের পার্ট, হ্যাঁ ওগুলো করার দরকার নাই। আমরা যদি সংখ্যা নিয়ে আলোচনা করি, এটুকু মাথায় রাখতে হবে যে ভাগশেষ কখনো ঋণাত্মক আসবে না, সেটা কি আসবে? হয় 0 আসবে, যদি 0 চলে আসে তার মানে বুঝে গেলাম যাকে দিয়ে ভাগ করছি ওর হচ্ছে উৎপাদকটা, আর যদি 0 না আসে, অন্য ভাগশেষ আসে, তার ভাগশেষ হয়ে গেল, এটাই বাস। এটুকু হচ্ছে কি থিওরি। এটাকে 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 আবার কি বলা হয়? ডিভিশন অ্যালগরিদম বলা হয়, ডিভিশন অ্যালগরিদম বলা হয় এটাকে। আমরা ছোটবেলায় ভাগ করেছিলাম, আমরা ছোটবেলায় যখন ভাগ করেছিলাম, তো আমরা জানি কোনো কিছু ভাগ অঙ্কে একটা যদি ভাগ করা হয় তাহলে ওখানে 4টা জিনিস আছে। কি কি জিনিস আমি দেখাচ্ছি। ধরে নিলাম 2 ভাগ করছে 7 কে, তাহলে কি আসছে? 3 × 6, তাহলে 1। এবার কথা হচ্ছে আমরা 1 পেলাম কি? ভাগশেষ। তো এগুলোর নামকরণটা আমাদের একটু জেনে রাখা দরকার আছে, হ্যাঁ বেশি ডিটেলস লাগবে না। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে কি কিউ দ্বারা ডিনোট করা হয়। কিউ মানে হচ্ছে কোশেন্ট, কিউ মানে হচ্ছে কোশেন্ট, এর অর্থ হলো কি? ভাগফল। হয়েছে? আচ্ছা, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এটাকে বলা হয় ডিভাইজার, ডিভাইজার মানে হচ্ছে কি? ভাজক। আচ্ছা, এটাকে কি বলা হয়? আচ্ছা, ডিভাইজারই লিখে রাখলাম। আচ্ছা, এটাকে কি বলা হয়? এটাকে আর দ্বারা ডিনোট করা হয়, আর দ্বারা। আর ফর কি হচ্ছে? রিমাইন্ডার, REMAINDER।
মানে হচ্ছে কি ভাগ ফল, সরি ভাগশেষ, ভাগশেষ, ভাগফল তো ওটা, ভাগশেষ, ভাগশেষ। এবার আরো একটা জিনিস আছে উপরে, এটাকে বলা হয় কি ডিভিডেন্ড, DIVIDEND। কেউ ইংলিশ টার্ম না পারলে কোনো ফ্যাক্টর পড়ে না, হ্যাঁ দেখে রাখতে পারে, টুকে রাখতে পারে, মেন হচ্ছে বাংলা টার্মটা। এটাকে বলা হয় ভাজ্য। তাহলে আমরা দেখলাম কি কোনো ভাগ অঙ্কে চারটা জিনিস কি কি, ভাজক, ভাজ্য, ভাগফল আর ভাগশেষ। সেগুলো কিরকম আছে সেটা আমি একটা অঙ্কের মাধ্যমে দেখিয়ে দিলাম, এটা জানার বিষয় আছে। আচ্ছা, এই চ্যাপ্টার যে আমরা পড়ছি অ্যাকচুয়ালি বিভাজ্যতা কি, হোয়াট ইজ ডিভিজিবিলিটি। বিভাজ্যতা হচ্ছে এরকম কি কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, কোন সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা ভাগ করা হলো, যদি ভাগশেষ না থাকে তাহলে সেটা কি হবে, যে সংখ্যা দিয়ে ভাগ করছে উৎপাদক হবে। এবং এই নিয়মটাকে কি বলা হয়, বিভাজ্যতা বলা হয়। মানে বলতে চাইছে যে কোন সংখ্যাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করতে গেলে যদি ভাগশেষ না থাকে তাহলে বলা যাবে যে যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেটা দ্বারা উপরের সংখ্যাটা কি পুরোপুরি নিঃশেষে বিভাজ্য, মানে সম্পূর্ণরূপে বিভাজ্য। বিভাজ্য মানে কি ভাগশেষ থাকবে না। এই নিয়মটিকে কি বলা হয়, বিভাজ্যতা, বা একে বলা হয় ইংলিশে কি ডিভিজিবিলিটি। এটা হচ্ছে চ্যাপ্টারের মূল বিষয়। এবার আমরা কি করব, কিছু কিছু হালকা পাতলা থিওরি শিখবো আস্তে আস্তে, এটা আমি মিটিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো। কিরকম, ধরে নিলাম একটা থিওরি বলা যেতে পারে, হ্যাঁ থিওরি বলে রেখে রাখি। কি থিওরি, যে আমি বাংলাতে লিখছি, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা n বা n মানে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল না, ফ্যাক্টোরিয়াল n দ্বারা বিভাজ্য, দ্বারা বিভাজ্য। জিনিসটা কি বলতে চাইছে, যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল ক্রমিক হবে, হ্যাঁ n সংখ্যক ক্রমিক হবে, এটা ক্রমিক, n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা n বা n ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য, n বা n ফ্যাক্টোরিয়াল দ্বারা বিভাজ্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা থিওরি, এটা পড়তে হবে। এখানে বোঝার জিনিস কি, আমি ধরে নিলাম 17, 18, 19, এখানে কি বলেছে, যদি n সংখ্যক ক্রমিক সংখ্যার গুণফল n দ্বারা বিভাজ্য, তাহলে তিনটা নিলাম, তাহলে এটা কি 3 দ্বারা বিভাজ্য হতে হবে, 3 দ্বারা বিভাজ্য হতে হবে, মানে 3টা নিলাম তো 3 দ্বারা, 4টা নিলে 4 দ্বারা হবে। যেমন এটা ধরে নিতে পারি যে 17, 18, 19, 20, যে কোনো আরবিট্রারি, যে কোনো কেউ যদি 1001 থেকে শুরু করে, 1001 গুণিত 1002, 1003, 1004, তাহলে এটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা কত দ্বারা, 4 দ্বারা। যেহেতু উপরে 4টা সংখ্যা আছে, কনজিকিউটিভ আছে, পরপর আছে, কনজিকিউটিভ পজিটিভ ইন্টিজার্স লাগবে, পরপর লাগবে, এমন না কেউ 17 নিল তারপরে একটা সংখ্যা ছেড়ে দিল তারপর একটা নিচ্ছে, হবে না, পরপর নিতে হবে। পরপর যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে ওর গুণফলটা। এটা হচ্ছে থিওরি, বা ফ্যাক্টোরিয়াল n হবে, হ্যাঁ ফ্যাক্টোরিয়াল n দ্বারা বিভাজ্য বলা যেতে পারে। তার মানে এটা কি হবে, 3 দ্বারাও বিভাজ্য হবে, অথবা বলতে পারি সেটা ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা বিভাজ্য, ফ্যাক্টোরিয়াল 3 দ্বারাও বিভাজ্য। এটা 3 দ্বারা বিভাজ্য হবে, অথবা বলতে পারি ফ্যাক্টোরিয়াল 3 দ্বারা বিভাজ্য। এটা আমি লিখে দিলাম। এটাকে আমি বলতে পারি এটা 4 দ্বারা বিভাজ্য, অথবা বলতে পারি ফ্যাক্টোরিয়াল 4 দ্বারা বিভাজ্য। আমি এর প্রমাণ দেখিয়ে দিচ্ছি, যেমন আমি 3 দ্বারা বিভাজিত হবে, কারণ এটাকে যখন আমি কালি চেঞ্জ করছি, নাহলে বুঝতে অসুবিধা হবে। 3, 6, 18, এটা তো কাটছে, গুণফলটা কাটতে পারলো, এটাই তো থিওরিতে বলছে কি n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা n দ্বারা বিভাজ্য। মানে যদি 5টা পরপর ক্রমিক সংখ্যা নিলাম তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে, 10টা পরপর ক্রমিক সংখ্যা নিলে 10 দ্বারা হবে, 11টা পরপর যে কোনো নিতে পারিস, 51, 52, 53, 54, 4 দ্বারা বিভাজ্য হবে। 4টা নিলাম বলে 3টা নিলে 3 দ্বারা হবে, যে কোনো। এটা একটা স্পেশাল থিওরি, পড়তেই হবে। এবার কথা হচ্ছে কি স্যার, ফ্যাক্টোরিয়াল 3 কি? ফ্যাক্টোরিয়াল 3 বলতে আমরা পড়েছিলাম কি, ফ্যাক্টোরিয়াল 3 এর ভ্যালু কত, 3 গুণিত 2 গুণিত 1, তার মানে 6। তাহলে এই জিনিসটা 6 দ্বারা তো বিভাজ্য হবে, ঠিক না? এটা 3 দ্বারা হলো,
এবার কথা হচ্ছে এটাকে যখন আমি 6 দ্বারা বিভাজ্য করতে যাব, এখানে 6 দ্বারা তো হবে 3 6 18, 3 দ্বারা তো হয়েছে কিনা, এবার 6 দ্বারা তো হবে, এটা ওটাই বলতে চাইছে। এবার কারো যদি কোশ্চেন থাকে স্যার এটা 4 দ্বারা তো বিভাজ্য হচ্ছে কি, 4 5 20, কিন্তু ফ্যাক্টোরিয়াল 4 দ্বারা হবে কি না ফ্যাক্টোরিয়াল 4 দ্বারা। ফ্যাক্টোরিয়াল 4 এর ভ্যালু কত, 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, 1 এ থেমে যাবো, তাহলে 3 4 এ 12, 12 দুগুণ 24। আচ্ছা 24 দ্বারা বিভাজ্য কিনা, আমি দেখছি এটা 4 দ্বারা বিভাজ্য হচ্ছে, ঠিক না, আর এটা 6 দ্বারা, তাহলে 4 6 24 দ্বারা বিভাজ্য হয়ে গেল। তাহলে যে থিওরিটা লিখেছি আমরা এখানে কি করলাম, ভেরিফাই করলাম। ভেরিফাইটা বোঝা গেল কিভাবে করলাম, এটা বুঝতে হবে কি n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা n বা ফ্যাক্টোরিয়াল n দ্বারা বিভাজ্য হবে। the product of n consecutive integers always divisible by n or factorial n, এটা হচ্ছে থিওরি, এটা মনে রাখতে হবে। আচ্ছা এরপরে আরো একটা আমরা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা কি জিনিস, ধরে নিলাম এখানে বলছে, আমি লিখছি স্টার দিয়ে লিখছি কি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা 3 দ্বারা বিভাজ্য, সর্বদা 3 দ্বারা বিভাজ্য। মানে বলতে চাইছে যে কোনো 3টি আমরা যদি স্বাভাবিক সংখ্যার যোগ করে দিই তাহলে সেটা 3 দ্বারা বিভাজ্য। এবার কারো কোশ্চেন কি স্যার 4টার যোগফল 4 দ্বারা বিভাজ্য, না এটা কোনো সূত্র নাই। ওখানে আমরা গুণের ক্ষেত্রে করেছিলাম m সংখ্যক হলে m দ্বারা হবে, কোনো ব্যাপার না, m এর মান যত নিতে পারি, কিন্তু এটা শুধু 3 এর দ্বারাই প্রযোজ্য। এই সূত্রটা 3 দ্বারাই হবে, 3টা নিলে হবে, এই 3টার যোগ করলাম যে কোনো 3টা, আমি ধরে নিলাম 51 প্লাস 52 প্লাস 53, তাহলে অবশ্যই কেউ চেক করে দেখতে পারে এটা 3 দ্বারা বিভাজ্য হবেই, এটা বলতে চাইছে। যে কোনো আরবিট্রারি নিতে পারি, 3টি পরপর ক্রমিক সংখ্যা যোগফল সর্বদা 3 দ্বারা বিভাজ্য হবে, এটা একটাই সূত্র আছে এটার। এবার কেউ যদি বলে 4 দ্বারা, কি 4 যদি 4টা নেই 4 দ্বারা হবে না, 5টা নিলে 5 দ্বারা হবে না, আর কোনো সূত্র নাই, এটা হচ্ছে একটা পার্ট সূত্রে মাত্র। এর পরবর্তী আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা কি, ধরে নিলাম, আচ্ছা আমরা জানি কি এই একটা যে কোনো আমরা ধরলাম কি ইন্টিজার ধরলাম, এটা আমি যে কোনো ইন্টিজার ধরলাম, ইন্টিজার্স। আচ্ছা তাহলে আমরা জানি 1 যে কোনো সংখ্যাকে, ইন্টিজার্স বলে না, যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারে। নিচে 1 থাকার কোনো মানে হয়, আমি ধরে নিলাম 305/1, তাহলে তো লিখতে পারি 305, ঠিক না, তাহলে ভাগফল কত আসলে 305, এখানে কোনো ভাগশেষ থাকলো না। তার মানে আমি বলতে চাইছি যে কোনো সংখ্যাকে 1 যে কোনো সংখ্যাকে ভাগ করতে পারে, সেটা যে কোনো হোক না কেন, 0 হলেও পারবে, 0/1 সমান 0। তাহলে আমি বুঝে গেলাম কি 1 কি হচ্ছে যে কোনো সংখ্যার উৎপাদক, 1 যে কোনো সংখ্যার উৎপাদক 1 হয়েছে। আবার আমরা দেখছি যে এটা শেখার পর আমরা দেখছি যদি আমি নিয়ে নিই কি 1/0 নিচে 0, ওটা অ্যাকচুয়ালি আনডিফাইন্ড, তাহলে এরকম ক্যালকুলেশন আসলে আমরা কি বলবো, এটা অসংজ্ঞাত, এরকম আসবে না যদিও, তো আমি বলে রাখলাম। হ্যাঁ, তাহলে আমি বুঝে গেলাম কি যে কোনো সংখ্যার একটা অবশ্যই উৎপাদক থাকবে, সেটা কি 1 হচ্ছে, নিজেই একটা থাকছে কিনা বাস। এবার আমরা একটা জিনিস শিখছি, যদি আমি উপরে 0 নিয়ে নিই তাহলে 0 হচ্ছে যে কোনো সংখ্যার মাল্টিপল, আমি 0কে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে, শুধু আমাকে দেখতে হবে সেটা কি নট ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক না। আমি যে কোনো সংখ্যা নিই না কেন, তাহলে সেটা কি 0কে ভাগ করতে পারবে তো। তার মানে আমি বুঝে গেলাম যে কোনো সংখ্যা 0 আর কি উৎপাদক, যে কোনো সংখ্যা 0 উৎপাদক, তার মানে বুঝে গেলাম যে কোনো সংখ্যার 0 কি মাল্টিপল। তাহলে আমি যখন 2 এর মাল্টিপল নিব, কিভাবে নিব, 0 নিব +-2 +-4, তাহলে মাল্টিপল গুলা কিভাবে আসছে, 2 গুণিত, একবার যদি আমি +-1 নিই +-1, তাহলে +-2 আসছে, যখন +-2 দিয়ে গুণ করো +-4 আসছে, এভাবে আসবে। তার মানে বলতে চাইছি 2 এর গুণিতক 0 আর 2 এর গুণিতক +2, 2 এর গুণিতক -2 হয়েছে। আচ্ছা এটুকু বোঝা গেল, এটা নোট করার দরকার নেই, এটা বোঝার ব্যাপার আছে। আচ্ছা এরপরে আমরা কি শিখবো, যে ধরে নিলাম আমি একটা চিহ্ন লিখছি, হ্যাঁ, এ বি কে ভাগ করছে, এর অর্থ কি, এই যে আমি বড় একটা দাগ দিলাম, এটার মানে বোঝাতে চাইছে যে এ বি কে ভাগ করছে, এটার মানে কি এ বি কে ভাগ করছে, বাস। এবার যদি এরকম হয় কি বি সি কে ভাগ করছে, এ বি কে করছে, বি আবার সি কে করছে, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো,
যে এ কি করবে, সি কে ভাগ করবে, ঠিক না? আমি ধরে নিলাম 2 ভাগ করছে 4 কে, বুঝা গেল? 4 করছে 16 কে, তাহলে আমি লিখতে পারি কি 2 16 কে ভাগ করছে, ঠিক না? 2 16 কে ভাগ করছে। আমি বলতে চাইলাম, এটা একটা বড় দাগ নিলাম, এটা ম্যাথমেটিক্সের একটা হায়ার ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ মাত্র। হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না। এর অর্থ হলো এ বি কে ভাগ করছে। কেউ এটা ভাবিস না এর মানে এটা এ বাই বি, না, ভুল। এর অর্থ হলো কি এ বি কে ভাগ করছে। আবার যদি এরকম কেস চলে আসে কি বি সি কে ভাগ করছে, তাহলে আমরা লিখতে পারছি এ সি কে ভাগ করছে। স্বাভাবিক ব্যাপার। উদাহরণ লিখলাম কি 2 4 কে ভাগ করছে, 4 আবার 16 কে ভাগ করছে, ঠিক না? তাহলে তো 2 16 কে ভাগ করতে পারবে। ব্যাপারটা বুঝতে পারলি কি? এটা হলো কথা। কি আমি দেখছি 2 হচ্ছে এর উৎপাদক, ওই হচ্ছে আবার ওর উৎপাদক, তার মানে ওর উৎপাদকের মধ্যে 2 ঢুকে আছে, কারণ এর মধ্যে 2 ঢুকে আছে বলে তো কাটতে পারছে। এটা একটা নিয়ম, এটা লিখে রাখতে হবে। এরপরে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেগুলো খুব প্রয়োজন আছে, যেগুলো আমি শেখাচ্ছি এগুলো অবশ্যই প্রয়োজন আছে, অঙ্ক করার সময় খুবই কাজে লাগবে। আমি দেখছি ধরে নিলাম এ ভাগ করছে বি কে, এ যদি বি কে ভাগ করে তার মানে আমি এখান থেকে এটা বলতে পারবো যে এ বি এর সমস্ত মাল্টিপলকে ভাগ করবে, যেখানে কে হচ্ছে কি ইন্টিজার। আমি বলতে চাইছি কি যদি 3 6 কে ভাগ করে, তাহলে আমি বলতেই পারি যে 3 6 এর সমস্ত গুণিতককে ভাগ করবে, ঠিক না? যে 6 কে 6 14 গুণ 12 3 6 18 সবগুলোকে ভাগ করবে, 3 6 কেও করবে 3। এবার তুই যদি বলিস কি না স্যার জিরো যদি মাল্টিপল নেই, তো জিরো কে তো ভাগ করতে পারছে, আমরা তো জানি জিরোকে সবাই ভাগ করতে পারছে। তাহলে আমি এখানে কি বললাম কি যদি একটা সংখ্যা আরো একটা সংখ্যাকে ভাগ করতে পারছে, তাহলে সেই সংখ্যাটা ওর সমস্ত গুণিতককে ভাগ করতে পারবে। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এ যদি বি কে ভাগ করতে পারে তার মানে আমরা বলতে পারবো এ বি এর সমস্ত গুণিতককে ভাগ করতে পারবে। উদাহরণ কি 3 যদি 6 কে করে, তাহলে আমি লিখতে পারি 3 অবশ্যই ওর যদি 12 নিয়ে নি মাল্টিপল, তাহলে 12 করতে পারবে, বা কেউ যদি নিয়ে নেয় কি 18 18 করতে পারবে, কেউ যদি নিয়ে নেয় কিনা 36 ওটাকে করতে পারবে, ইটিসি, ঠিক না? এটা এটা মাথায় রাখতে হবে। এরপরে আর আমরা আরো একটা জিনিস শিখবো, কিরকম ধরে নিলাম এন যে কোনো সংখ্যা, এন যে কোনো সংখ্যা ধরলাম, তাহলে এন টু দি পাওয়ার পি মাইনাস এন সেটা কি অবশ্যই পি দ্বারা বিভাজ্য হবে। এখানে পি কি, পি হচ্ছে কি প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। আমি ধরে নিলাম এন এর ভ্যালু 3, তার উপরে ধরলাম 7 মাইনাস 3, তাহলে সেটা কি অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে, সেটা অবশ্যই 7 দ্বারা বিভাজ্য হবে। এটা বলতে চাইছে যে কোনো সংখ্যা এন ধরলাম, অবশ্যই স্বাভাবিক সংখ্যা নিব, আর পি এর ভ্যালু যে কোনো প্রাইম নাম্বার নিব, এন টু দি পাওয়ার পি মাইনাস এন সেটা কি ওই যেটা পাওয়ারে নিয়েছে ওটা দ্বারা বিভাজ্য হবে। ছোটখাটো জিনিস অবশ্য দরকার আছে, কাজে লাগবে, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা আরো একটা ছোট জিনিস শিখবো, কি ধরে নিলাম ডি ভাগ করছে এ কে, আবার ডি বি কেও ভাগ করছে। ধরে নিলাম এটা মানে কি ডি ডিভাইডস এ, এর অর্থ হচ্ছে কি ডি এ কে ভাগ করছে আবার ডি বি কেও করছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো কি ডি অবশ্যই তাদের যোগফল এবং বিয়োগফলকে ভাগ করতে পারবে, কি এ প্লাস বি কেও করতে পারবে ভাগ, আর এ মাইনাস বি কেও ভাগ করতে পারবে। বুঝা গেল? কি কোনো সংখ্যা একটা কোনো সংখ্যাকে ভাগ করছে, আবার ওই সংখ্যাটা আরো একটা কোনো সংখ্যাকে ভাগ করছে, তাহলে আমরা কি লিখতে পারবো যে এখানে ডি হবে, যে ডি অবশ্যই সেই সংখ্যা দুটির যোগফলকেও করবে বিয়োগফলকেও করবে। আমি উদাহরণ লিখছি, ধরে নিলাম 3 ভাগ করছে 6 কে, আবার আমি লিখছি কি 3 ভাগ করছে 12 কে, তাহলে আমি লিখতে পারি কি 3 অবশ্যই 6 প্লাস মাইনাস 12 কে ভাগ করবে, ঠিক না? এবার 6 প্লাস মাইনাস 12 মানে কি 6 আর 18 হলো, আর 6 থেকে যদি মাইনাস 12 দিই মাইনাস 6, তাহলে 3 18 কে করতে পারছে, 3 মাইনাস 6 কে করতে পারছে, তাহলে ভেরিফাই হলো। এটা মাথায় রাখতে হবে। এরপরে আমরা আরো একটা জিনিস শিখবো, কিরকম জিনিস, আচ্ছা আমার প্রথমে বলে দেওয়া উচিত ছিল, যাই হোক আমরা দেখছি কি এ কে বি ভাগ করছি, আমি এটাকে কি নিচ্ছি ইন্টিজার নিচ্ছি, হ্যাঁ, আর বিটাকেও ইন্টিজার নিচ্ছি, আর বি অবশ্যই সেটা কি নট ইকুয়াল টু 0 নিচ্ছি। তাহলে এ কে যদি বি ভাগ করতে পারে, আচ্ছা এই জিনিসটা আমি এভাবে লিখছি না, এটা অ্যাকচুয়ালি ভাগ চিহ্ন, তো আমি ধরে নিলাম এ বি কে ভাগ করছে, এ ডিভাইডস বি মানে এ বি কে ভাগ করছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো কি বি সমান এ ইন্টু কে, কে কি হচ্ছে কি ইন্টিজার, কে
এ হচ্ছে কি ইন্টিজার। এটা আমাকে আগে বলে দেওয়া উচিত ছিল, হঠাৎ করে মনে পড়েনি, এই মুহূর্তে মনে পড়লো। যে আমি ধরে নিলাম এ বি কে ভাগ করছে, তাহলে নিশ্চয়ই বি এর মধ্যে এ ইন্টু সামথিং আছে বলে তো ভাগ করতে পারছে, বলেই তো এটা এ দ্বারা বিভাজ্য হচ্ছে। আমি ধরে নিলাম 3 ভাগ করছে 18কে, তার মানে আমি এখান থেকে লিখতে পারছি কি 18 সমান নিশ্চয় 3 ইন্টু সামথিং আছে, বলেই তো 3 দ্বারা বিভাজ্য হচ্ছে এটা। তাহলে কত আছে সেটা 6। এখানে 6 এর ব্যাপারটা আসছে কি কে আসছে, আর 3টা আসছে কি এ আসছে, আর বি যদি আমরা ধরি 18, বাস এটা এ হচ্ছে 3, বি হচ্ছে 18। মাথায় ঢুকলো? আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস শিখছি। ধরে নিলাম P1 হচ্ছে একটা মৌলিক সংখ্যা আর P2 হচ্ছে আরো একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ, তাহলে কোন সংখ্যা দেখা গেল P1 একটা সংখ্যাকে ভাগ করছে, ধরে নিলাম a কে ভাগ করছে, আবার P2 ধরে নিলাম P1 ভাগ করছে একটা সংখ্যাকে আর P2 ভাগ করছে ওই সংখ্যাটাকে। হ্যাঁ, বুঝা গেল? তার মানে আমি ধরে নিতে পারি কি P1 গুণিত P2 অবশ্যই এটাকে ভাগ করবে। আমি ধরে নিলাম কি P1 যেহেতু মৌলিক, ধর 3, আমি ধরে নিলাম 3 ভাগ করছে 18কে, ঠিক আছে। এবার আমি ধরছি 18 ধরলে হবে না, 72 ধরলাম। হ্যাঁ, 72 যদি ধরি তাহলে 8, 9 আবার 7 দিয়ে তো হচ্ছে না। আমাকে ভেরিফাই করার জন্য যদি 5 দিয়ে নিই, তাহলে 5 দিয়ে যদি নিতে যাই 5, আচ্ছা 5 দিয়ে যদি নিতে যাই 5 এর মাল্টিপল লাগবে না, তাহলে 3 দ্বারা হচ্ছে, তাহলে 3 নিয়ে নিলাম। আচ্ছা, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কি 30, 28 ধরলাম, 28, 8 2 10 হচ্ছে না, 8 7 15, 27। বই আছে কি কারো কাছে? দেখি। আচ্ছা, আমরা একটা ধরলাম কি একটা 3 হচ্ছে মৌলিক সংখ্যা, সেটা কি 42কে ভাগ করতে পারছে? অবশ্যই পারবে। আর আবার দেখছি 7 ও 42কে ভাগ করতে পারছে। তার মানে এই থিওরিটা কি বলতে চাইছে কি এদের গুণফলটা, তার মানে 3 × 7 এর গুণফলটা অবশ্যই 42কে ভাগ করতে পারবে। 21 42কে ভাগ করছে, এটাই বলতে চাইছে। এটা ইন জেনারেল মনে রাখতে হবে, এটা ইন জেনারেল মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে হ্যাঁ 63 হবে, 42 63 মানে ভাগ করতে পারছি কিনা দেখতে হবে। দুটো পরস্পর মৌলিক সংখ্যা ভাগ করলে কোন সংখ্যা একটা মৌলিক সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, আরো একটা অন্য সংখ্যা মৌলিক দ্বারা ভাগ যাচ্ছে, তাহলে তাদের গুণফলটা দ্বারা ভাগ যাবে, এটাই বলতে চাইছে। আচ্ছা, এরপরে আমরা কি শিখবো, ধরে নিলাম 1 নম্বর দিয়ে শিখবো। হ্যাঁ, রুলস শিখবো, রুলস 1 নম্বর দিয়ে শিখছি যে কোন একটা সংখ্যা ধরে নিলাম এ আকার দেখতে আছে, মানে কোন 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একই অঙ্ক বিশিষ্ট হলে, কোন 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি একই অঙ্ক বিশিষ্ট হয়, যেমন আমি এখান থেকে ধরতে পারি 1 1 ধরতে পারি, বা 6 6 ধরতে পারি, ঠিক আছে, বা 5 5 ধরতে পারি। বুঝা গেল? কি কোন 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি একই অঙ্ক বিশিষ্ট হয়, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই কি কি দ্বারা বিভাজ্য হবে সেটা আমি লিখে দিচ্ছি। কি কি দ্বারা বিভাজ্য হবে সেটা কি কি দ্বারা হবে? 3 7 11 13 37 39 দ্বারা হবে। 3 7 11 13 37 39 না। তো আমি দেখলাম কোন 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি একই অঙ্ক বিশিষ্ট হয়, তাহলে সেটা 3 7 11 13 37 39 দ্বারা বিভাজ্য হবে। এগুলো কি ফ্যাক্টরস, ওগুলো বলতে পারি। বিভাজ্য মানে কি ফ্যাক্টরস, এগুলো সবাই ওকে ভাগ করতে পারছে, মানে আমি বলতে পারি যে এগুলো ফ্যাক্টরস, এগুলো সবগুলো ফ্যাক্টরস। এটা মানে এই সংখ্যাটা এটা দ্বারা বিভাজ্য হবে, এটা দ্বারা 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 হবেই হবে, সবগুলো হবে। শুধু কি দেখতে হবে কি 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা একই অঙ্ক বিশিষ্ট আছে কিনা, 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা একই অঙ্ক বিশিষ্ট আছে কিনা, বাস। এরপরে 2 নম্বর রুলস কি শিখবো আমরা, 2 নম্বর দিয়ে লিখছি কি একটা আমি ধরে নিলাম 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে এবি টাইপের, দুটি পর পর দুবার থাকে। উদাহরণস্বরূপ ধরে নিলাম 1 2 1 2,
বা 3 2 3 2 বা 5 7 5 7, মানে কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর দুবার থাকলে সেই সংখ্যাটার ফ্যাক্টর কি কি হতে পারে, মানে কি কি দ্বারা বিভাজ্য হতে পারে, কি কি দ্বারা বিভাজ্য হতে পারে, মানে তো ফ্যাক্টরস কি কি হতে পারে, কি কি হতে পারে, সেটা একটাই ফ্যাক্টরস হবে। হ্যাঁ, ফ্যাক্টরস একটা। এবার যদি একটা হয় তাহলে এটা প্লুরাল ফর্ম হয় না, সিঙ্গুলার ফর্ম হয়। গ্রামারে একটাকে ফ্যাক্টরি বলা হয়, এটা মাথায় রাখো। সেটা 101 দ্বারা বিভাজ্য, 101 দ্বারা বিভাজ্য। যদি কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর দুবার থাকে তাহলে সেটা 101 দ্বারা বিভাজ্য হবে। এরপরে আমরা রুলস 3 শিখব। কি, ধরে নিলাম কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, সেটা পরপর 3 বার আছে। আমি ধরে নিতে পারি এই টাইপের 12 12 12 বা 67 67 67, এগুলো ইটিসি। হ্যাঁ, তাহলে এর ফ্যাক্টর কি কি হতে পারে, কি কোনো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর 3 বার থাকলে এর ফ্যাক্টর কি কি হতে পারে সেটা আমাকে জানতে হবে। এর ফ্যাক্টর কি কি হতে পারে, আমরা প্রথমটা কি করেছিলাম, যদি কোনো 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা একই অঙ্ক হয়, যেমন 6 6 6 6 6, ওর ফ্যাক্টর কি ছিল 3 7 11 13, হ্যাঁ 37, আর কি ছিল 39। এখানে একটা জিনিস অ্যাড হবে, এখানে কি অ্যাড হবে, এখানে 111 হবে, 11 হবে। আমি মনে রাখার জন্য করলাম কি 11 মনে ছিল কিনা, একটা দাগ বাড়িয়ে দে, তাহলে 3 7 11 ধর, এটাকে বুঝার সুবিধাতে ধরতে বলছি আর কি, 13 37 39, তাহলে তাড়াতাড়ি মনে থেকে যাবে। বুঝা গেল, আগে ছিল 11, এখানে একটা দাগ মানে একটা 1 বাড়বে, বাস মনে রাখার জন্য বললাম এটা। এরপরে আমরা আরো একটা রুলস শিখবো, 4 নম্বর, যে কোনো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ধরে নিলাম এ বি সি, মানে পরপর দুবার থাকলে, যেমন আমি ধরে নিতে পারি 1 2 3 1 2 3 বা 5 7 9 5 7 9, মানে কোনো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর দুবার থাকলে এর ফ্যাক্টরস কি কি হতে পারে, মানে কার কার দ্বারা ও ভাগ যেতে পারে, মানে কোন কোন সংখ্যাকে ভাগ করতে পারে, ফ্যাক্টরস কোন কোন সংখ্যাকে ভাগ করতে পারে, সেগুলো কি হচ্ছে, একটা কি হবে 7 হবে, ওখানে কি ছিল 3 7, তো ওখানে 3টা থাকবে না, হ্যাঁ 7 11 13 ও 1001 দ্বারা, মানে 1001 1001, এগুলো হচ্ছে ফ্যাক্টর। মানে কোন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পরপর দুবার থেকে যে সংখ্যা সৃষ্টি করবে, মানে 6 অঙ্ক বিশিষ্ট সৃষ্টি হচ্ছে, সেটা 7 দ্বারা হবে, 11 দ্বারা হবে, 13 দ্বারা হবে, 1001 দ্বারা হবে। কেউ এখানে বুঝতে পারে কি 7 দ্বারা হচ্ছে, আবার সেই সংখ্যাটা 11 দ্বারা হচ্ছে, তার মানে 77 দ্বারা হবে। এটাকে 7 গুণিত 13 দ্বারা হবে, কারণ এটাও প্রাইম, এটাও প্রাইম। এই পুরোটার গুণফল দ্বারাও হবে, কারণ সবগুলো প্রাইম, আমরা পড়েছি থিওরি, এটা মাথায়। এরপরে আমরা একটা সলভ করব কি টাইপের কোশ্চেন, এই যে আমি ফর্মুলাটা লিখাচ্ছি, হ্যাঁ এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি সিম্পলিফিকেশন যখন আমরা করব, সরলীকরণ চ্যাপ্টার খুব কাজে লাগবে, এছাড়াও এই চ্যাপ্টারও কাজে লাগবে। আমি ধরলাম কি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n এর একটা ফ্যাক্টর অবশ্যই a প্লাস b হবে। কখন হবে, যদি nটা কি হয়, অড হয়, n যদি অড হয়। আমরা কি বলবো, যদি n অড চলে আসে, অড নাম্বার যদি হয়, 3 হতে পারে, ঠিক না, অড যেগুলো অড 3 5 7, তাহলে কি হবে, একটা ফ্যাক্টর a প্লাস b পাবো। বোঝা গেল। আবার সিমিলারলি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এর একটা ফ্যাক্টর আমরা অবশ্যই a মাইনাস b পাবো, a মাইনাস b পাবো যদি n কি হয়, অড হয়, n যদি অড হয়। হয়েছে। আবার আরো একটা কেস আমাকে এখানে ভাবতে হবে, ধরে নিলাম কি a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n এর ফ্যাক্টর আমি দুটো নিলাম, আমি ফ্যাক্টর f1 f2 দ্বারা ডিনোট করছি, কি f1 মানে ফ্যাক্টর 1 আর f2 মানে ফ্যাক্টর 2, এর দুটো ফ্যাক্টর ধরে নিলাম, একটা a মাইনাস b, একটা a প্লাস b হবে। কখন হবে, কোন কেসে হবে, যদি nটা কি হয়, ইভেন হয়, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল, মানে অন্যান্য ঘটনার ক্ষেত্রে এটা সম্ভবই না। কি n যদি ইভেন হয়ে যায় তাহলে ওর ফ্যাক্টর a মাইনাস b ও পাবো, a প্লাস b ও পাবো। তার মানে আমি বলতে পারি ওর ফ্যাক্টর a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক না,
ওর যদি ফ্যাক্টর a মাইনাস বিও হয় মানে এই সংখ্যাটা a মাইনাস বি দ্বারা বিভাজ্য, আবার এই সংখ্যাটা a প্লাস বি দ্বারা বিভাজ্য, তাহলে ওর গুণফল দ্বারা বিভাজ্য হবে। কি এর মধ্যে a মাইনাস বিও ঢুকে আছে, এর মধ্যে a প্লাস বিও ঢুকে আছে, তার মানে আমি বলতে পারি কি এর একটা ফ্যাক্টর a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, এর ফ্যাক্টর a স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে, স্বাভাবিক ব্যাপার। এটাকে আমি f3 হতে পারি, এটা বোঝার বিষয় ছিল, এটা স্পেশাল থিওরি ভাবা যেতে পারে কি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n এর একটা ফ্যাক্টর অবশ্যই a প্লাস বি হবে যদি n ওয়ার্ড হয়। কারো যদি ভেরিফাই করার ইচ্ছা থাকে আমি দেখিয়ে দিচ্ছি ভেরিফাই করিয়ে। ধরে নিলাম এটা ভেরিফাই করছি কি a টু দি পাওয়ার 3 প্লাস b টু দি পাওয়ার 3, তাহলে আমরা কি লিখতে পারছি এটাকে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, জানি তো উৎপাদক বিশ্লেষণ ফর্মুলা, তাহলে একটা ফ্যাক্টর a প্লাস b পেয়ে গেছি, ঠিক না? এটা আমরা ভেরিফাই করছি। ধরে নিলাম এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার নিলাম, কারণ n ধরবো না মাইনাস দেখে, কারণ এটা n কি আছে ওয়ার্ড আছে, তো এটা ধরলাম। তাহলে এটা কি হবে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, ঠিক না? তাহলে একটা ফ্যাক্টর কি পেলাম a মাইনাস b পেয়ে গেছি, ভেরিফাই করলো। এবার এখানে কি বলছে কি যদি n ইভেন হয় তাহলে a মাইনাস b হবে a প্লাস b হবে, তাহলে এটা আমরা কি ভেরিফাই করব, ভেরিফাই করছি। হ্যাঁ, ভেরিফাই কিভাবে করছি, ধরে নিলাম n এর ভ্যালু 4, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, একে আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার তার হোল স্কয়ার b স্কয়ার তার স্কয়ার, a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এটা কি হলো, এটাকে আমি পুরোটাকে a ভাবছি, এটাকে b ভাবছি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ে থাকলো, ঠিক না? এটা কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, বাস a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে বুঝে গেলাম ওর একটা ফ্যাক্টর a প্লাস b আর একটা ফ্যাক্টর কি a মাইনাস b, তার মানে আমি বলতে পারি কি ওর একটা ফ্যাক্টর a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার কারো কোশ্চেন কি স্যার ওর ফ্যাক্টর তো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা নিয়ে আমরা বলতে যাচ্ছি না, এখানে কোনো রকম কোনো অ্যাসিউরিটি বা সিউরিটি নাই, এটা আমি বলতে যাচ্ছি না। মেন থিওরি হচ্ছে কি যদি n ইভেন হয় ওর ফ্যাক্টর দুটো হতে পারে a মাইনাস b হবে a প্লাস b হবে এবং সাইমultaneously হবে, বাস এটাই। এরপরে আমরা শিখবো রুলস ফর ডিভিজিবিলিটি ফ্রম 1 টু 30, মানে কোন সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে কিভাবে বুঝবো, মানে কোন সংখ্যা দেওয়া আছে সেটা 2 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো, সেটা 3 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো, ডট 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 30 অবধি আমরা করব, ওর বেশি করতে যাব না। এটা শেখার জন্য বেশি কিছু শিখতে হবে না, এখানে কিছুটা রুলস আছে, এর বাইরে অসিলেটিং মেথড আছে, অসিলেটিং মেথড। এই অসিলেটিং মেথডটা আমরা এই ডিভিজিবিলিটি ক্লাসের পার্ট 2 এ শিখবো। অসিলেটিং মেথড এই পার্টে অনেক করতে যাব না, কারণ খুব একটু ইসের ব্যাপার আছে, আমরা এখানে অসিলেটিং মেথড বাদ দিয়ে শিখবো। তাহলে আমরা কি কি শিখবো, প্রথম শিখবো কি কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, 3 দ্বারা হচ্ছে কিনা, 4 দ্বারা হচ্ছে কিনা, 5 দ্বারা হচ্ছে কিনা, 6 দ্বারা হচ্ছে কিনা, 7 করবো না কারণ 7 হচ্ছে অসিলেটিং মেথড, 7 বাদ দেবো, 8 দেখবো, 9 দেখবো, 10 দেখবো, 11 দেখবো না, অসিলেটিং মেথডে শিখবো, 12, 14, 15, 16, 18, হ্যাঁ ওটা 17টা কি অসিলেটিং এ চলে গেল, হ্যাঁ 20, ঠিক আছে 21, 22, 23 শিখবো না, 24, হ্যাঁ 25, 26, 27 শিখবো না, ওটা অসিলেটিং মেথডে করবো, হ্যাঁ 27 গেল, 28, তারপরে 30 শিখবো, তারপরে একটা লাস্ট শিখবো কি 125, এটুকু শিখবো। হ্যাঁ আজকের এই ক্লাসে এটুকু পুরোটা শেষ করবো। প্রথমে আমরা শিখবো 2 দ্বারা বিভাজ্যের নিয়ম, 2 দ্বারা বিভাজ্যের নিয়ম। আচ্ছা আমি সেটাকে 1 নম্বর দিয়ে ডিনোট করছি, 2 আমরা জানি 1 দ্বারা বিভাজ্য নিয়ম কি 1 সব সংখ্যাকে ভাগ করতে পারে, সেজন্য আমরা ওটা শিখবো না, দরকারও নাই। আমরা শিখবো প্রথমে 2 থেকে স্টার্ট করবো, 2 দ্বারা বিভাজ্যের নিয়ম। বিভাজ্যের নিয়ম আমি যেটা বলছি ওটা ধ্যান দিয়ে শুনতে হবে, হ্যাঁ নিয়ম আমি কি বলতে চাইছি, ধরে নিলাম একটা সংখ্যা দেওয়া আছে, হ্যাঁ ওর লাস্ট ইউনিট ডিজিট আমরা দেখব, ওর কি দেখব লাস্ট ইউনিট ডিজিট। যদি কোনো সংখ্যা, আমি এক্সাম্পল লিখছি, আমরা দেখব কি কি কোন সংখ্যা দেওয়া থাকে ওর লাস্ট ইউনিট ডিজিট কি দেখব, যদি লাস্ট ইউনিট ডিজিট 0 অথবা 2 এর মাল্টিপল হয়। এবার কারো কোশ্চেন কি স্যার আমি যদি ডাইরেক্ট একটাই করতে বলি 2 এর মাল্টিপল, আমরা জানি 0 সবারই মাল্টিপল, ওর মধ্যে 0 ঢুকে গেল, ঠিক না?
তাহলে বোঝার জন্য এটাই বেস্ট কি লাস্ট ইউনিট ডিজিট যদি 0 হয় অথবা 2 এর মাল্টিপল হয় তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। কোনো বই এরকম থাকতে পারে কি লাস্ট সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হল, একই ব্যাপার, 2 দ্বারা বিভাজ্য মানে 2 এর মাল্টিপল। আমরা শুধু এখানে দেখবো কি কোন সংখ্যা দেওয়া আছে, সংখ্যা বড় হতে পারে কোনো ব্যাপার না, হ্যাঁ এখানে 120 থাকতে পারে 124 কোনো ব্যাপার না। লাস্ট ইউনিট ডিজিট দেখবো কি যদি 0 হয় অথবা 2 এর মাল্টিপল হয় তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তাহলে আমি এটা শর্টে কি লিখবো কি লাস্ট ইউনিট ডিজিট কি হবে হয় 2 এর মাল্টিপল বা 0 হবে। হ্যাঁ, লাস্ট ইউনিট ডিজিট হয় 2 এর মাল্টিপল বা 0 হবে, তাহলে সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। বাস ছোট লিখে রাখ। এরপরে আমরা শিখবো 3 দ্বারা বিভাজ্যের নিয়ম। আমি উদাহরণ ওটাই রাখলাম, সেম উদাহরণ আরো অন্য হতে পারে। এখানে মেন কি হচ্ছে কি অঙ্কগুলির সমষ্টি, অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে, বাস অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটাকে 3 দ্বারা বিভাজ্য হবে। কেমন এখানে 4 2 6, 6 3 দ্বারা বিভাজ্য, 4 2 6, 6 3 দ্বারা বিভাজ্য, তাহলে 24 3 দ্বারা হবে। 6 3 9, 9 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটা বড় হতে পারে। এবার কারো কোশ্চেন কিনা স্যার আমি এরকম নিলাম 101 নিলাম, 102 নিলাম, তাহলে 2 আর 0 কত হলো 2 আর 1 এ 3, তাহলে অঙ্কটির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এর থেকে বড় বড় থাকতে পারে, হ্যাঁ আমার বোঝার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে আমি ছোট ছোট সংখ্যা বলছি। বুঝা গেল কি অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সেই প্রদত্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এরপরে হিসেব মতো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম আমাদের শেখার প্রয়োজন আছে, কিন্তু ওর বাদে আমি কয়েকটা স্টেপ বাদ দিয়ে 9 দ্বারা বিভাজ্যের নিয়ম শিখছি। কেন শিখছি আমি বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ কারণ আছে। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম আর 3 দ্বারা বিভাজ্যের নিয়ম একই, সেজন্য আমরা স্কিপ করলাম 4 5 6 7 কে 7 8 কে স্কিপ করে ডাইরেক্ট 9 এ আসলাম। 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি অঙ্কগুলির সমষ্টি যদি 9 দ্বারা বিভাজ্য হয়, হ্যাঁ অঙ্কগুলির সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে সেই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। বুঝা গেল? যেমন আমি ধরে নিলাম 36, তাহলে এখানে যদি ধরি 3 + 6 কত, তাহলে এই যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, অবশ্যই হচ্ছে। তাহলে আমি বলতে পারি কি 36 9 দ্বারা বিভাজ্য। আমি অন্য উদাহরণ নিতে পারি, ধরে নিলাম 1000, এরকম নিলাম 1035, তাহলে 5 3 8 আর 0 8 9, তাহলে এখান থেকে আমি কি দেখছি যে 1 + 0 + 3 + 5 এর সমষ্টিটা 9 দ্বারা অবশ্যই বিভাজ্য, তাহলে আমি বলতে পারি 1035 9 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্যের মতো 9 দ্বারা এখানে বিভাজ্য, একই নিয়ম, সেজন্য আমি 3 এর পর 9 শিখালাম, একই নিয়ম। এরপরে আমরা কি শিখবো 4 নম্বর রুলস, যে কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা। আমি 4 দ্বারা লিখে দিলাম মানে 4 দ্বারা বিভাজ্য কিনা, হ্যাঁ চেক করছি। আমরা কি দেখব কি দেখা গেল কোন সংখ্যা দেওয়া আছে, যেমন ধরে নিলাম 1034 বা এরকম টাইপের। আমরা এখানে কি করব লাস্ট 2 ইউনিট ডিজিট দেখব, এখানে লাস্ট 2 ইউনিট ডিজিট, লাস্ট 2 ইউনিট ডিজিট। আচ্ছা লাস্ট 2 ইউনিট ডিজিট মানে কি একক স্থানীয় আর দশক স্থানীয়টা দেখবো। ওগুলো যদি হয় 0 0, যদি 0 0 না থাকে দেখতে হবে কি সেটা মাল্টিপল অফ 4, মাল্টিপল অফ 4, এটা খেয়াল রাখতে হবে। কি কোন সংখ্যা দেওয়া থাকবে আমাকে কি খেয়াল করতে হবে যে লাস্ট 2 ইউনিট ডিজিট যদি 0 0 হয়, 0 0 যদি না হয় তাহলে আমরা আরো একটা চেক করতে হবে কি সেটা 4 এর মাল্টিপল আছে কিনা। 4 6 24, 4 18 72, তাহলে এই সংখ্যাটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য, এটাও 4 দ্বারা হবে, এটা হবে। বুঝা গেল? এবার কারো কোশ্চেন কি স্যার 0 0 কেন হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার, 25 গুণিত আমি 100 লিখলাম না, এবার 100 এর মধ্যে 4 25 100 তো হচ্ছেই, এদিকে যাই থাক না কেন এটার জন্য হচ্ছে কি লাস্ট 2 ইউনিট ডিজিট যদি 0 0 হয় অথবা মাল্টিপল অফ 4 হয়। মাথা ঢুক। এরপরে আমরা 5 নম্বর রুল শিখব।
যে কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য কিনা। আমরা তো শিখলাম কি 2 দ্বারা বিভাজ্য কিনা শিখলাম, 3 দ্বারা শিখলাম, 9 দ্বারা শিখলাম, 4 দ্বারা শিখলাম। এবার 5 নম্বরে কি শিখবো? 5 দ্বারা বিভাজ্য কিনা। যে আমি লিখলাম এখানে 5 মানে বুঝে নিতে হবে 5 দ্বারা বিভাজ্য। আমি আর কিছু লিখছি না, আস্তে আস্তে কমাচ্ছি নোটটা। 5 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? আমি দেখব লাস্ট ইউনিট ডিজিট, লাস্ট ইউনিট ডিজিট হয় কি হবে 0 বা মাল্টিপল অফ 5। মানে লাস্ট ইউনিট ডিজিট যদি 0 হয়, 0 যদি হয় তাহলে তো 5 দ্বারা হবে হবে ভাগ। আর যদি 0 না হয়, যদি 5 এর মাল্টিপল না 0 হয় নাহলে 5 হয়, হ্যাঁ 0 হয় নাহলে 5 হয়, 5 এর মাল্টিপল হবে না, 0 হয় না হলে 5 হয়। বাস এটা। আমি উদাহরণ কি দেব, এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল কি নিচ্ছি? ধরে নিলাম এটা অবশ্যই 5 দ্বারা হবে। তারপর আমি ধরে নিলাম 1 1 5 ধরলাম, তারপর 3 9 7 5 ধরলাম, ইটিসি এগুলো। কি দেখবো, খেয়াল করবো কি লাস্ট ইউনিট ডিজিট মানে একক স্থানীয় অঙ্ক হয় 0 হবে অথবা 5 হবে। 0 হলেও 5 দ্বারা বিভাজ্য হবে, 5 হলেও 5 দ্বারা বিভাজ্য হবে। কারো কোশ্চেন কি স্যার 0 হলে কিভাবে হবে? আচ্ছা এখানে ভাবার বিষয় কি 39 গুণিত 10 করতে পারছি, এটা তো 5 দ্বারা হচ্ছে কিনা, যে 2 থাকুক না কেন আলটিমেটলি 5 দ্বারা হয়ে গেল। আর এগুলো থাকার কোনো ফ্যাক্টরি পড়ে না। কারো যদি ভেরিফাই করার ইচ্ছা করে কি 5 দ্বারা, তাহলে কি করে 5 দুগুণ 10 1 15 3 5 15 অবশ্যই হবে, ভেরিফাই করে দেখতে পারে কেউ, কোনো ব্যাপার না। এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্যের নিয়ম, মাথায় ঢুক। এরপরে আমরা শিখবো কি 5 দ্বারা শিখলাম কিনা। এবার অ্যাকচুয়ালি কি আসছে 6 আসবে, ঠিক না? কিন্তু আমি কি বলেছিলাম 7 দ্বারা ডিভিজিবিলিটি রুল শিখবো না, বুঝা গেল? আমি এখানে কি দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, যেমন 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, তারপর কি আসছে 20 21 22 23 24 25 26 27 28 29 30। বাস এটুকু। এখানে আমাদের একটা জিনিস শিখার বিষয় আছে, যে কি জিনিস শিখবো আমরা এখানে। ধরে নিলাম একটা সংখ্যা আছে উপরে দেওয়া, একটা সংখ্যা উপরে যে কোনো সংখ্যা দেওয়া আছে, ধরে নিলাম ওই সংখ্যাটা এ দ্বারা বিভাজ্য হচ্ছে সম্পূর্ণরূপে, ঠিক আছে। আরো একবার চেক করছি বি দ্বারা হচ্ছে, এ দ্বারা হচ্ছে, বি দ্বারা হচ্ছে, ঠিক আছে। তার মানে আমি বুঝে নিলাম যখন এ দ্বারা বিভাজ্য হচ্ছে মানে এ গুণিত সামথিং আছে ওর মধ্যে, ঠিক না? যদি এই সংখ্যা এ দ্বারা বিভাজ্য হয় তার মানে আমি বলতে পারি এ গুণিত সামথিং আছে, এ গুণিত এস আছে মানে সামথিং আছে। আবার যখন বি দ্বারাও বিভাজ্য হচ্ছে তার মানে আমি ওখানে বলতে পারি কি সেই সংখ্যাটা বি গুণিত সামথিং আছে। তার মানে আমি লিখলাম কি নিশ্চয়, আচ্ছা ওখানে বি গুণিত সামথিং আছে, এ গুণিত সামথিং আছে, তার মানে আমি আলটিমেটলি সংখ্যাটাকে কি লিখছি এ বি গুণিত সামথিং, ঠিক না? এবার তুই বলছিস স্যার এ সি স্কয়ার মানে কি সামথিংই তো, তাহলে সেই সংখ্যাটা এ বি দ্বারাও বিভাজ্য হবে। এবার কারো এখানে মিসকনসেপ্ট থাকতে পারে, ধরে নিলাম কি কেউ বলছে কি স্যার কি 2 4 কে ভাগ করতে পারছে, ঠিক না? আবার 4 4 কে ভাগ করতে পারছে, তাহলে এর অর্থ এই নয় যে 2 গুণিত 4 সেটা 4 কে ভাগ করতে পারবে। এখানে আমরা যাব না, আমরা এখানে খেয়াল করব কি যখন আমরা ওটাকে ব্রেক করব কি না, সেটাকে হয় দুটাকে মৌলিক আকারে ভাঙবো, আর যদি মৌলিক না থাকে একটা মৌলিক একটা যৌগিক থাকবে। মানে আমি এটা বলতে চাইছি না, এখানে যদি আমি 2 দ্বারা প্রথম ট্রাই করলাম, তো 2 দ্বারা করলাম তো এটাকে আমি 4 নিতে পারতাম, ঠিক না? তাহলে একটা সংখ্যা এখানেও আছে মানে যৌগিক, এটা এখানে এটা চলবে না। যেমন আমি এখানে দেখাচ্ছি 6টাকে ভাঙছি প্রথম, 6 কোথায় আছে 6, হ্যাঁ এটা। তো 6 এ যদি আমি বলি কি এটাকে 2 গুণিত 3 লেখা যাচ্ছে মানে দুটি প্রাইম সংখ্যার, আর আমরা পড়েছি কি দুটি মৌলিক সংখ্যা যদি থাকে একটা মৌলিক সংখ্যা ওকে ভাগ করতে পারছে আর একটা পারছে, তার মানে আমরা বলতে পারি সেই গুণফলটা ওকে ভাগ করতে পারে, ঠিক না? পারবে তো? বাস, তাহলে আমরা আর এটা বিভাজ্যের নিয়ম পড়ার দরকার নাই। তাহলে কোন সংখ্যা 6 দ্বারা বিভাজ্য কিনা এটা বোঝার জন্য কি করব, সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, আলাদাভাবে 3 দ্বারা হচ্ছে কিনা। তাহলে 2 দ্বারা যদি আলাদাভাবে হয়, 3 দ্বারা আলাদাভাবে হয়, যেহেতু এর পরস্পর মৌলিক, আমি লিখেছিলাম P1 P2 দিয়ে, P1 D কে ভাগ করছে বা A কে ভাগ করছে আর P2 A কে ভাগ করছে, তাহলে P1 P2 A কে ভাগ করতে পারবে। আমি রুলসে লিখেছিলাম আগে, ওই জিনিসটা এখানে হচ্ছে। 7 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম আমরা অসিলেটিং মেথড শিখবো, হ্যাঁ এটাকে আমরা স্কিপ করছি। 8 দ্বারা ডিভিজিবিলিটির নিয়ম আমাকে পড়তে হবে, ঠিক আছে? আমরা কি কি শিখবো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি আগে, হ্যাঁ আমি ঘিরে দিচ্ছি। এটা একটা শিখবো, এটা আমরা অলরেডি শিখে নিয়েছি, হ্যাঁ এটাকে আমরা পোস্টপোন করছি,
আর এটা জিনিসটা কি আসবে আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো হচ্ছে একই নিয়ম। কোন সংখ্যা আমরা ট্রাই করবো সেটা 5 দ্বারা হচ্ছে কিনা, কারণ আমরা 10কে কি লিখতে পারছি 10 সমান 5 গুণিত 2। তাহলে কোন সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হলে আবার 2 দ্বারা হলে সেটা কি 10 দ্বারা বিভাজ্য হবে। বুঝা গেল? এবার কারো কোশ্চেন কি স্যার এটা মৌলিক, এটা মৌলিক, ঠিক আছে, মৌলিক দিয়ে তো ভাবতে পারি, ভালো কথা, ঠিক আছে। 11টাকে আমরা স্কিপ করব। আচ্ছা, যেটাকে স্কিপ করছি সেটাকে আমি ব্ল্যাক দিচ্ছি। হ্যাঁ, এটাকে স্কিপ, একটু নীল হয়ে গেল, নীল হয়ে গেল। আমি যেগুলোকে স্কিপ করছি পরে নেক্সট ক্লাসে করবো, ওগুলোকে আমি ব্ল্যাক দিয়ে ঘিরছি। হ্যাঁ, এটাকে স্কিপ করব আর এটাকে স্কিপ করব, এটাকে করব স্কিপ, এটাকে করব, তারপরে করব এটাকে, এটাকে আর এটাকে, বাদ বাকি আমি এই মুহূর্তে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার কথা হচ্ছে কোন সংখ্যা 12 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে বুঝবো? 12 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, কেউ আবার ভুল করে এটা করে না। আচ্ছা, এটাকে আমি কি করছি 3 4 12, ঠিক না? 3 4 12, তাহলে কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলে আবার 4 দ্বারা হলে সেটা। এবার এখানে কেউ ভাবতে পারে কি স্যার এটা সমান তো আমরা নিতে পারি 6 গুণিত 2, তার মানে কোন সংখ্যা 6 দ্বারা, এরকম না, এখানে তো 2 একটা টানা যেত কিনা। কথা হচ্ছে এটা 2টা ওখানে রাখা যেত, একটা 2 টেনে ওর 2 এর কাছে রাখা যেত, ওইভাবে ভাঙতে হবে। হ্যাঁ, কারণ এখানে আমি উদাহরণ দেখিয়ে দিচ্ছি। ধরে নিলাম কি 6 ভাগ করছে 2 ভাগ করছে 6কে, ঠিক না? আবার 6 ভাগ করছে 6কে, তাহলে 6 দুগুণ 12, 6কে ভাগ করতে পারবে কি? তাহলে ফেঁসে যাবো। আমাকে ভাঙতে কিভাবে হবে এটা একটু মাথায় রাখতে, ভাঙতে এভাবে রাখতে হবে, এখানে 2 থাকলে 2 যদি এখানে থাকে 2টা এখানেই রাখবো। বুঝা গেল? 2টাকে টেনে ওখানেই রাখবো, একটা মৌলিক একটা যৌগিক হতে পারে, এখানেও 2 দিয়ে দিব, এখানেও দিয়ে দিব, তাহলে ভেজাল হয়ে যেতে পারে। বুঝা গেল? আমি উদাহরণ এটা দেখাচ্ছি। ধরে নিলাম 3 ভাগ করছে 4 ভাগ করছে একটা সংখ্যাকে, যখন আমি ভাগ করছি 4 ভাগ করছে কতকে? 8কে, আচ্ছা 12কে। হ্যাঁ, আবার 3 ভাগ করছে কি 12কে, তাহলে 3 4 12, 12 তো 12কে ভাগ করতে পারবে। এটা ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হবে না, তৈরি হবে না, এটা মাথায় রাখতে হবে। মানে ব্রেক করতে জানতে হবে। হ্যাঁ, ব্রেক উল্টাপাল্টা কোনো কি 6 দ্বারা বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য কেন করতে যাব? আমি তো দেখছি 2 দ্বারা বিভাজ্য নিয়ম জানি, ঠিক আছে, কিন্তু এখানে তো আরেকটা দুইটা আছে, তাহলে তো ট্রাই করা যাবে না, ওখানে কি একটা সমস্যার সৃষ্টি হবে। তাহলে এরকম ব্রেক করবো, হয় একটাকে প্রাইমারি রাখবো আর একটাকে যদি যৌগিক হয় তো যৌগিক রেখে দিব, কারণ এখানে 2 আছে তো, আর একটা 2 ছিল ওখানে 2 এর জায়গায় রেখে দিব, এখানে 2 এর স্কয়ার করে দিলাম, এটা 2 টেনে, তাহলে এখানে কি পড়ে থাকলো 3। তাহলে ট্রাই করবো কি কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হয় আলাদাভাবে, আবার 4 দ্বারা হলে সেই সংখ্যাটা 12 দ্বারা হবে, ঠিক আছে? এইভাবে ভাঙতে হবে, নাহলে কেউ মনে রেখে দিতে পারে। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। আবার কি কেস আসছে, আচ্ছা এগুলো একটু হিজিবিজি লাগছে। হ্যাঁ, ঠিক আছে। এবার কথা হচ্ছে এরপরে 14 আসছে তো। আচ্ছা, এটা জিনিস কি আমরা দেখছি কোন সংখ্যা যদি 7 দ্বারা বিভাজ্য হয় আর 2 দ্বারা হয়, দুটো প্রাইম পেয়ে গেছি, এখানে ভাবার বিষয় নয় কি 7 দ্বারা বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য 4 দ্বারা বিভাজ্য অবশ্যই হবে। আচ্ছা, এখানেও 3 5, ঠিক না? এটাও প্রাইম, এটাও প্রাইম। আমি তো কিছুক্ষণ আগে শিখালাম কি একটা প্রাইম নাম্বার যদি ডি কে ভাগ করতে পারে আর একটা প্রাইম নাম্বার যদি ডি কে ভাগ করতে পারে, তাদের মাল্টিপ্লিকেশনটা অবশ্যই ডি কে ভাগ করতে পারবে। আমি এটা থিওরি শিখিয়ে দিয়েছি অলরেডি, এই জন্য শেখানো হয়েছিল প্রথমে, এমনি নয়। এবার কথা হচ্ছে 16 দ্বারা বিভাজ্যের নিয়ম। 16 দ্বারা বিভাজ্যের নিয়ম আমরা পড়বো। 16 দ্বারা যেগুলো পড়বো এই মুহূর্তে, হ্যাঁ, সেটা আমি লাল কালি দিচ্ছি। আর এটা যেহেতু নিয়মে লেখা হয়েছে তাহলে এটা ফাঁকা থাকছে। আচ্ছা, 17 দ্বারা বিভাজ্য, এটা অসিলেটিং মেথড শিখবো না। 18কে কয় কয় ভাঙবো? 9 গুণিত 2, তার মানে কোন সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় আলাদাভাবে, আবার 9 দ্বারা হয় সেই সংখ্যাটা 18 দ্বারা বিভাজ্য হবে। কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয় আলাদাভাবে, 9 দ্বারা হয় 18 দ্বারা, বাস। এটা হলো 19টা অসিলেটিং মেথড পড়ছে, ওটা শিখবো না। 20টা কিভাবে করবে, 20টা কিভাবে করবে? আচ্ছা, কেউ এটাকে ভাবতে পারে স্যার কোন সংখ্যা যদি 10 দ্বারা হয় 2 দ্বারা হয়, ওইভাবে চেক করবো না। হ্যাঁ, এর একটা শর্টকাট মেথড আছে, দরকার নেই। 20টা শিখতে হবে। এবার যেগুলো শিখবো কিনা ওগুলোকে আমি লাল দিয়ে গেছি। হ্যাঁ, লাল দিয়ে গেছি, এটা শিখতে হবে। বুঝা গেল? এটা শিখতে হবে, এটা শিখাবো আজকে এই ক্লাসে। আর আর তো নাই, বাদ বাকি হয়ে যাবে। আর একটা আমরা কি 125টাও শিখবো। হ্যাঁ, 125টাও শিখবো, বাস। তো কথা হচ্ছে এখানে আমরা কি কি শিখে ফেললাম। হ্যাঁ, যখন যেগুলো শিখে ফেলেছি এগুলোকে আমি আচ্ছা এই মুহূর্তে মিটালে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, 21 দ্বারা বিভাজ্য মানে কি 3 দ্বারা হলে 7 দ্বারা হলে, বাস। কোন সংখ্যা যদি 3 দ্বারা আলাদাভাবে বিভাজ্য হয় আবার 7 দ্বারা আলাদাভাবে বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 21 দ্বারা বিভাজ্য হবে। এবার কোশ্চেন কি 7 দ্বারা শিখলি, 7 দ্বারা পরের ক্লাসে শিখবো, অসিলেটিং মেথডে পড়ছে, হয়েছে। 11 দ্বারা কি করবে? 11 দুগুণ 22, তাহলে কোন সংখ্যা 11 দ্বারা হলে 2 দ্বারা হলে সেটা 22 দ্বারা হবে, ঠিক আছে।
24, 3 আর 8, 3 দ্বারা হলে 8 দ্বারা হলে সেই সংখ্যাটা 24 দ্বারা বিভাজ্য হবে। 4 6 না, ফের কেস চলে আসবে, কারণ বললাম 8 আছে তোর মধ্যে 2টা 2 একদিকে সরিয়ে দিব, ওটা মাথায় রাখতে হবে না, ভুলে যাবে। আচ্ছা 26, 13 2, 13 আর 2 13 প্রাইম 2 প্রাইম, 5 4 7 28, এটা হবে। আর 30, 3 10 30, 5 6 না, 5 6 করলে হবে কি, 5 দ্বারা হলে 6 দ্বারা হলে ওটা হবে, বা 3 10 30 হবে, 3 দ্বারা 10 দ্বারা তাহলে 30 দ্বারা হয়ে গেছে। তাহলে যেগুলোকে ব্রেক করতে হয় এটা আমি দেখিয়ে দিলাম কিভাবে ব্রেক করতে হয়, বাস। বাদ বাকি নিয়ম আমরা শিখবো এখানে কি, 8 দ্বারা ডিভিজিবিলিটি রুল, আর 16 আর 20 আর 25 আর 125, বাস এগুলো আমি হ্যাঁ এগুলো আমি মিটিয়ে দিচ্ছি। তাহলে আমরা দেখিয়ে দিলাম কি বেশিরভাগ অঙ্ক কিভাবে সলভ হলো ওইভাবে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এবার আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে কি, আমরা কি শিখবো, 8 দ্বারা ডিভিজিবিলিটি রুল। আচ্ছা এটা কয় নম্বরে পড়বে, 6 নম্বর রুলস। আচ্ছা তাহলে 8 মানে কি 8 দ্বারা শিখছি। আচ্ছা 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, আমরা দেখব অঙ্কটির লাস্টের 3টা ইউনিট ডিজিট দেখব। ধরে নিলাম আচ্ছা 10,000, আর দ্বারা ডিভিজিবিলিটি রুল মানে কি, যদি লাস্টের 3টি সংখ্যা হ্যাঁ 8 এর মাল্টিপল হয় বা 0 0 হয়, এটা হবে। ডিস্টার্ব করতো। এর এক্সাম্পল কি হতে পারে, আর এরকম হতে পারে কি, দেখা গেল 3 9 আছে এবং লাস্টের 3টা সংখ্যা 0 আছে, মানে বলতে চাইছে, আমি বেশি এক্সাম্পল দিচ্ছি না, কি কোনো সংখ্যা দেওয়া থাকলে ওর লাস্ট 3 ইউনিট ডিজিট দিতে হবে। লাস্ট মেন কথা কি, লাস্ট 3 ইউনিট ডিজিট, THREE 3 ইউনিট ডিজিট। এবার লাস্ট 3 ইউনিট ডিজিট মানে কি, একক স্থানীয়, দশক স্থানীয় আর শতক স্থানীয়, বুঝা গেল। লাস্ট 3 ইউনিট ডিজিট হয় 0 হবে, 0 মানে কি 3টাই 0 হতে হবে, আর যদি 3টা 0 না হয় অথবা কি হবে, সেটা কি 8 এর মাল্টিপল হবে, মাল্টিপল অফ 8, 8 এর মাল্টিপল মানে 8 দ্বারা বিভাজ্য হতে হবে। কি কোনো সংখ্যা দেওয়া থাকলে ওর লাস্টের 3টা সংখ্যা যদি 0 0 হয়ে যায় তাহলে সেটা 8 দ্বারা বিভাজ্য, যদি 0 0 না হয় সেটা 8 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখতে হবে, তাহলে সেই পুরো সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এর বেশি আমি এক্সাম্পল দিচ্ছি না, মেন হচ্ছে কি ফর্মুলা। 0 0 0 বললাম, লাস্টের 3টাই ডিজিট 0 0, এটা বলছি, শুধু না। সুমন স্টপ করে। এরপরে আমরা 7 নম্বর রুল শিখবো। 7 নম্বর রুল কি, যে কোনো সংখ্যা 16 দ্বারা বিভাজ্য কিনা, 16 দ্বারা। এবার কথা হলো কি, বাদ বাকি তো আমি দেখিয়ে দিয়েছি কিভাবে বিভাজ্যত নিয়ম। হ্যাঁ, আমি এখানে কি দেখবো, 16 দ্বারা। 16 দ্বারা কি দেখবো, কোনো সংখ্যা দেওয়া আছে, আমরা দেখবো কি ওর লাস্ট 4টি অঙ্ক 16 দ্বারা বিভাজ্য কিনা। কোনো সংখ্যা দেওয়া থাকবে, ওর লাস্ট 4টি অঙ্ক 16 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটা 16 দ্বারা বিভাজ্য হবে, বুঝা গেল, লাস্ট 4টি অঙ্ক। এবার উদাহরণ লাগবে, উদাহরণ আমি দিচ্ছি, হ্যাঁ বই থেকে দিচ্ছি, মানে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। হুম 15 76 96 এটা। আচ্ছা এখানে আমরা কি ট্রাই করবো, আরো অনেক থাকতে পারে উদাহরণ, আমি একটা দিয়ে বোঝাচ্ছি। এটা কত কত 2, এটা ঠিক আছে, এটা তো হবে, এটা হবে 6 6 6 6 36 আর 6 কে 6 3 9 96, ঠিকই আছে, কারণ এটা কিন্তু এই 4টা সংখ্যা দ্বারা যাচ্ছে, এটা তো বাদ দিয়ে এটা যাচ্ছে, ঠিক আছে, এটা হবে। আচ্ছা এখানে যদি আমরা দেখি 16 দিয়ে যাই যদি, হ্যাঁ তাহলে কত দিয়ে যাও, প্রথম 4 16 5 16 80 হবে না, তাহলে 4 দিয়ে যেতে হবে 64, তাহলে কত পড়ে থাকছে 12, তাহলে 129, তাহলে 16 দিয়ে কয় দিয়ে যাবো এবার, 7 16
112 আর 8 16 128, কিন্তু এখানে 129, তাহলে ফের এক বাচ্চা 16, তাহলে 16 16 গেল কিনা? বাস এটা আমাকে দেখতে হবে কি লাস্ট 4টা ডিজিট, একক দশক শতক আর একটা যেটা পরে আছে ওটুকু যদি 16 দ্বারা বিভাজ্য হয়, মানে 16 মাল্টিপল হয়, তাহলে পুরো যত বড় সংখ্যা থাকে সেটা 16 দ্বারা বিভাজ্য হবে। 16 দ্বারা বিভাজ্যের আরো একটা নিয়ম আছে, এটা পরে শিখাবো। হ্যাঁ, এটা শিখে রাখবো এই মুহূর্তে। আমরা কি দেখবো, এখানে লিখছি কি লাস্ট 4 ইউনিট ডিজিট, সেটা কি হবে? মাল্টিপল অফ 16, মানে লাস্টের 4টা সংখ্যা 16 মাল্টিপল মানে কি 16 দ্বারা বিভাজ্য হতে হবে। বাস এটুকু নিয়ম, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা দেখব কি কোন সংখ্যা 20 দ্বারা বিভাজ্য কিনা। 20 দ্বারা, আচ্ছা 20 দ্বারা বিভাজ্য কিনা এটার জন্য কি দেখতে হবে? আমাকে দেখতে হবে ওর লাস্ট 2 ইউনিট ডিজিট দেখতে হবে। লাস্ট 2 ইউনিট ডিজিট, যেমন আমি ধরে নিলাম 100 আছে বা 1080 আছে বা 1260 আছে, মানে আমাকে এখানে দেখতে হবে কি লাস্ট 2 ইউনিট ডিজিট হয় 00। আচ্ছা এখানে যদি বলি 0 তবুও মানে ভেবে নিতে হবে 00, হ্যাঁ, অথবা 00 যদি না হয় তাহলে মাল্টিপল অফ 20, মানে লাস্ট ইউনিট ডিজিট যদি 00 হয়ে যায় তাহলে অবশ্যই 20 দ্বারা বিভাজ্য হবে। আর যদি ওটা না থাকে দেখতে হবে কি সেটা কি 20 মাল্টিপল আছে কিনা। এখানে আছে তো 4 20 80, 3 20 60, বাস এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে কি 20 দ্বারা বিভাজ্যের নিয়ম। এরপরে আমরা শিখবো কি 25 দ্বারা বিভাজ্যের নিয়ম। আমরা 20 দ্বারা শিখলাম, 25 কি দেখবো? এরও লাস্ট 2 ইউনিট ডিজিট দেখবো। লাস্ট 2 ইউনিট ডিজিট কিরকম হবে? হয় 00, আর যদি 00 না হয় সেটা কি হবে? মাল্টিপল অফ 25 হবে। হ্যাঁ, কি কোন সংখ্যা দেওয়া থাকবে, যদি ওর লাস্টের দুটি সংখ্যা 00 হয় তাহলে সেটা 25 দ্বারা বিভাজ্য। যদি 00 না থাকে তাহলে সেটা দেখতে হবে কি লাস্টের দুটি সংখ্যা 25 এর মাল্টিপল আছে কিনা, মানে 25 দ্বারা বিভাজ্য কিনা। উদাহরণ কি লিখছি আমরা এখানে, এক্সাম্পল লিখছি। যেমন নিয়ে নিলাম 100, লাস্টে দুটো 00 আছে তাহলে হয়ে যাবে। আচ্ছা এবার যদি আমি নিতে যাই 75 নিলাম, আচ্ছা লাস্ট ইউনিট ডিজিট সেটা 25 এর মাল্টিপল আছে, অবশ্যই যাবে। আমি ধরে নিলাম 39, হ্যাঁ এটা 25 এর মাল্টিপল আছে তাহলে হয়ে যাবে। এটা 25 এর মাল্টিপল তাহলে হয়ে যাবে। এটা 00 আছে তাহলে হবে। বাস এটাই কি লাস্ট 2 ইউনিট ডিজিট আমাকে দেখতে হবে, সেটা যদি 00 হয় তাহলে সেটা কি 25 দ্বারা বিভাজ্য হবে। আর আমরা এর আগে শিখেছি কি লাস্ট 2 ইউনিট ডিজিট যদি 00 হয় সেটা 4 দ্বারা হবে, সেটা 4 দ্বারা হওয়ার পর 20 দ্বারাও হবে, আবার কি 25 দ্বারা হচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে। 20, হ্যাঁ না লাস্টে শুধু 5। আচ্ছা আমরা তো অলরেডি 1 থেকে 30 পর্যন্ত শিখতে যে আমরা দেখলাম কিছু আমরা দেখলাম অসিলেটিং মেথডে পড়ছে, ওগুলো আমরা নেক্সট ক্লাসে করব, ডিভিজিবিলিটি পার্ট 2 ক্লাসে। আর বাদ বাকি তো আমি দেখালাম কিভাবে বের করতে হয়। আর লাস্টে একটা আছে কি 125 দ্বারা বিভাজ্যের নিয়ম। 125, আচ্ছা কোন সংখ্যা 125 দ্বারা বিভাজ্য কিনা কিভাবে ট্রাই করব দেখবো যে সংখ্যার ফিগার এরকম হয় কি, আমি লিখছি লাস্ট 3 ইউনিট ডিজিট হয় 00 হবে, ঠিক না? যদি 00 না হয় সেটা মাল্টিপল অফ 125, বাস এটা মনে রাখতে হবে। কি যদি লাস্ট 3 ইউনিট ডিজিট 00 হয়ে যায় তাহলে সেটা, এবার আমরা 8 দ্বারা ডিভিজিবিলিটি রুলে কি করেছি, যদি লাস্ট 3টা সংখ্যা যদি 000 হয়ে যায় তাহলে 8 দ্বারা হবে, আবার এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এখানে আমরা দেখছি উদাহরণ কি নিব, এক্সাম্পল নিচ্ছি। ধরে নিলাম 3টা 0 আছে এরপরে, ঠিক আছে, বা আমি দেখছি 125 এর মাল্টিপল আছে, হ্যাঁ তাহলে 10 নিলাম
5 5 25, 5 2 10, 11 12, 11 12 আর 1 5 5 6 এটা। কারণ 625 125 এর মাল্টিপল, ঠিক না? একে 5 দিয়ে গুণ কর, 5 5 25, হাত থাকলো 2 আর 5 2 10 আর 2 12, 1 5 5 6। তাহলে এটা 625 হচ্ছে 125 এর মাল্টিপল, সেজন্য এটা কেটে যাবে। লাস্টের 3টা ইউনিট ডিজিট দেখবো আমরা, হ্যাঁ, বেশি কিছু দেখবো না। এটা হচ্ছে কি 125 দ্বারা বিভাজ্যের নিয়ম। এর পরবর্তী আমরা যে ক্লাস করব ডিভিজিবিলিটি পার্ট 2, সেখানে আমরা কি করব, অসিলেটিং মেথড কিছুটা বাকি আছে, ওটা বুঝতে বেশিক্ষণ 15 মিনিটের ক্লাস লাগবে। তারপর আমরা ওর উপর ভিত্তি করে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। তারপর আমরা ডিভিজিবিলিটি চ্যাপ্টার শেষ করব। তারপর আমরা রিমাইন্ডার করব, রিমাইন্ডারের পর নাম্বার অফ জিরোস করব, তারপরে পুরো নাম্বার সিস্টেম শেষ করে দেব।